মিস্টেরিয়াস জোনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ। কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে। মিস্টেরিয়াস জোন এই ধরনের গল্প ও কোনো ঘটনা কুসংস্কার ব্ল্যাক ম্যাজিককে প্রসারিত করে না। মিস্টেরিয়াস জোনের কর্ম শুধুমাত্র শ্রোতাদের আনন্দ উপভোগ করানো। তাই এই ধরনের গল্পগুলোকে নিয়ে নিজের মতন করে আনন্দ উপভোগ করুন। বাংলা সাহিত্যের ভূতের গল্পগুলো বড়ই মজাদায়ক, তাই আমরা ভূতের গল্প পড়তে ও শুনতে ভালোবাসি। বাংলা সাহিত্যের লেখকের পাতায় পাতায় কলমের খোঁচাগুলো চিরকাল অমর হয়ে থাক। তাই বাংলা সাহিত্য দীর্ঘজীবী হোক। আজকের এপিসোডের গল্প দেবজ্যোতি ব্যানার্জির কলমে লেখা ভয়ঙ্কর রাত। শুরু করছি গল্প ভয়ঙ্কর রাত। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন সে চাকরির সুবাদে আমরা দুজনে দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, তবে আমি এখনও বিয়ে করিনি। আমি এখন পুরোপুরি সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই চার হাত এক হতে পারে। মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকের ছুটি নিয়ে নিলাম। আমার মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধেবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতার বাণী দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। আমি তো এই সব দেখে অবাক। আমি বললাম, মা তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে। আর এই সব তাবিজ মাদুলিতে কেউ বিশ্বাস করে? এই সব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। আর তুমি? মায়ের তো শটান জবাব, কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি। নে তুই এটা বেঁধে নে। কি আর করা যায়। যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পড়ে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিক গাঢ় নিকোষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে, আর গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম, আরে না, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটাই আমার খুব পছন্দের। গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়ির ব্রেকটা মারল যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড়। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো জীবন? এত জোরে কখনো গাড়ির ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ না স্যার, ওনার দোষ, ওনার জন্যই সব কিছু। আমি আস্তে আস্তে
গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচলটা মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উঠছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুরবাড়ি, দয়া করে আমাকে আপনারা আপনার সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পেছনের সিটটা তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি, আর সামনেই তো ওর শ্বশুরবাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে করে নিয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে উঠে বসলো। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভেতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা, কটু ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা যেন ম করছে। আমরা আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পেছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পেছনে সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম, সেই মেয়েটা এখন একটা ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ। চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে এক বীভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলো পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতই ভয়ঙ্কর, সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজন প্রচণ্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এই সব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম, সেটা এখন সে খেয়ালই করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার বীভৎস লালা জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেক কাছে চলে আসে, তখন আমি 2 হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলোর চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে
দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে পড়তে লাগলো। দানবটা একটি প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায়। এবার দানবটা আরও একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য, যা আমি কোনোদিন ভুলব না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতন বাতাসে মিলিয়ে গেল। ঘটনা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, স্যার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালের সূর্যর প্রথম কিরণ চারিদিক আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম, তুই যখন অজ্ঞান হয়ে গিয়েছিলি তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কালকের ঘটনার ব্যাপারে আমার আর কিছু মনে নেই। কালকে রাতের বাদবাকির ঘটনাটা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছলাম। মামাতো ভাই আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, তোর কাল রাতে তো আমার বাড়িতে এখানে আসার কথা ছিল, তোর আসতে এত দেরি হলো কেন? তখন আমি আর জীবন কালকে রাত্রের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাত্রে আসছিলিস, সেই হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে তার লাশটাকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েটা আত্মা ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত্রি 10টার পর কেউ যায় না। তোরা তো হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এই রকম ঘটনা ঘটেছে। আমরা মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই ছিল গল্পটা। ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, ও ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইকও দিয়ে দেবেন।